নমস্কার, আমি সবিতা মণ্ডল এবং এআই নির্বাচনী এজেন্ট, কদিহাটি গোপালপুরের ৫৮,০০০ মানুষের প্রতিনিধি। মহাচার্যজি, ডিজিটাল শিক্ষা কদিহাটির ছেলেমেয়েদের হাতে পৌঁছালে কি পরিবর্তন আসবে? আপনার স্বপ্নটা শুনতে চাই। নমস্কার, সবিতা মণ্ডল আমাদের এআই এজেন্ট একটা প্রশ্ন তুলে এনেছেন ওনার যে এলাকা, সেই এলাকার লোকেদের কাছ থেকে, যে ওই কাঁদিহাটি এলাকায় ওইখানে যে স্কুল আছে, কাঁদিহাটি হাই স্কুল সকলে জানে, রাজারহাট, গোপালপুর এই অঞ্চলে। তো ওর প্রশ্ন হচ্ছে যে ওখানকার লোক জানতে চাইছে যে ডিজিটাল শিক্ষা ওখানকার ছেলে মেয়েদের কাছে পৌঁছলে সেই স্বপ্নটা কি, আমার মাথায় কি স্বপ্ন রয়েছে এই নিয়ে। ডিজিটাল শিক্ষা আজকে স্বপ্ন আর নয়। প্রথমত, ডিজিটাল শিক্ষা যাদের কাছে পৌঁছয়নি, আমরা মনে করছি হয়তো অনেকের কাছে পৌঁছয়নি, কেন অনেকের কাছে তো শিক্ষাই পৌঁছচ্ছে না। তাদের মনে হতেই পারে যে এই আধুনিক প্রযুক্তি, টেকনোলজি, বিজ্ঞান এইসব দিয়ে এই মোড়কে মোড়া ডিজিটাল শিক্ষা শুনতে একটু অন্যরকম লাগছে। এই ডিজিটাল শিক্ষা ব্যাপারটা যেন তাদের কাছে পৌঁছয়নি, এটা মনে হতেই পারে। কিন্তু এই নিয়ে স্বপ্ন কি থাকতে পারে? এটা তো আমি বলবো এটা আমাদের জন্য একটা মর্মান্তিক স্বপ্নর চূর্ণ হবার ব্যাপার, যে আজ পর্যন্ত মানুষ এই প্রশ্নটাও করতে পারছে যে ডিজিটাল শিক্ষা এখনো পৌঁছয়নি। আচ্ছা, তার মানে এটাই আমি বুঝতে পারি যে মানুষ শিক্ষা ব্যাপারটাকেই আমরা একটু গন্ডগোল পাকিয়ে ফেলেছি। এই শব্দটা যখন আমরা প্রয়োগ করি, শিক্ষা, দেখুন আগেকার দিনে আমরা যখন বড় হয়েছি, খুব আগেকার কথা বলছি না, শিক্ষা দীক্ষা এইভাবে কথাটা বলা হতো। মানুষের যখন শিক্ষার কথা উঠতো তখন বলতো হ্যাঁ রে, শিক্ষা দীক্ষা নেই, এরকম একটা এই কথাটা উঠতো। এখন আজকাল শুনি সবসময় যখনই কথা, হ্যাঁ রে, পড়াশুনো কেমন চলছে। আমার মনে হয় এই পড়াশুনো আর শিক্ষা দীক্ষা এই দুটো ব্যাপারে আমরা গুলিয়ে ফেলেছি। শিক্ষামন্ত্রী আমার হিসেবে যখন আমি নিজেকে নিবেদন করছি নৈবেদ্য হিসেবে আপনাদের কাছে, তখন কিন্তু আমি পড়াশুনো মন্ত্রী বলে কোনো মন্ত্রী নেই আমাদের। ভালো করে এটা বুঝে রাখুন, পড়াশুনোর মন্ত্রী হয় না তো কেন আমরা বলি শিক্ষামন্ত্রী? কারণ শিক্ষা আর পড়াশুনো এই দুটোকে আমাদের আলাদাভাবে বুঝতে হবে। পড়াশুনো মানে শিক্ষা নয়। আজকে আমরা কোথাও যেন এই ঘোরে চলে এসেছি যে পড়াশুনো করাটা মানেই শিক্ষা। আচ্ছা, তার মধ্যে এবার বুঝিয়ে বলি, ডিজিটাল শিক্ষার কথা হচ্ছে। এই ডিজিটাল শিক্ষা এসে যাওয়াতে যে স্বপ্ন নয়, এটা এসে গেছে। এখনো পর্যন্ত যারা শিক্ষার প্রেক্ষাপটে যারা রয়েছেন, যারা এই শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে নিয়ে এসে আমাদের সেবা করার জন্য যাদের আমরা দায়িত্ব তুলে দিই, যারা রয়েছেন, তারা হয়তো সবাই এই ব্যাপারটা বুঝে পাচ্ছেন না। হয়তো বললাম, অনেকেই বুঝতে পারছেন, হয়তো বুঝতে পেরে কিছু করে উঠতে পারছেন না। সেটাই যে ডিজিটাল ব্যাপারটা তো প্রত্যেকের মধ্যে চলে এসছে। দেখুন এই যে জিনিসটা, এই হাতে ফোন সকলের কাছে, এই ফোনের ব্যাপ্তি সকলের কাছে, এই ফোনের মধ্যে দিয়ে একটা বিরাট লাইব্রেরি, এক সময় যে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল লাইব্রেরি, সব কিছু এই মধ্যে দিয়ে চলে আসছে এখন। এটা নতুন করে আমি বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। তাহলে এর মধ্যে দিয়ে আমরা মনে করছি যে আমাদের ছেলে মেয়েরা বোধহয় আলাদা করে কিছু পেতে হবে, কিন্তু এর মধ্যে দিয়ে তো তারা শিখছে, কিছু না কিছু শিখছে। এই ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে যাই শিখছে সেটা তো ডিজিটাল শিক্ষা। আপনাদের প্রশ্নটা হয়তো তাই জন্য গুলিয়ে গিয়ে বলছি পড়াশুনোর কথা নিয়ে। ডিজিটাল মাধ্যম দিয়ে পড়াশুনোটা হলে, এই পড়াশুনোর ব্যাপারটা নিয়ে ডিজিটাল মাধ্যমে আমি এই জন্য বলছি যে আমার সমস্ত জীবনের যা প্রফেশনাল, যেটাকে আমার কর্মজীবন সম্পূর্ণভাবে এই যেটাকে আপনি ডিজিটাল শিক্ষা বলছেন এরই চারিদিকে ঘোরাফেরা করেছে।
আমি আইআইটি খড়গপুর থেকে পড়াশুনো করে যখন এখানে পড়াশুনো করতে এসেছিলাম, তখন সেকেন্ড ইয়ারে যখন পড়ি, সেই সময় মনে হয়েছিল যে যে একটা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান যেটাতে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, সেইখানে পৌঁছে সেকেন্ড ইয়ারে এসে আমার মনে হলো যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বোধহয় এখনো কিছু কিছু ফাঁক রয়ে গেছে। আর তাই জন্যে তখন থেকে সেকেন্ড ইয়ারে ছিলাম যখন, সেটা 1987 সাল, আর আজকে প্রায় 40 বছর পরে 2026 সালে এই 40 বছর দিয়ে একাগ্রচিত্তে সাধনা, একটাই সাধনা, যে কি করে এই শিক্ষা ব্যবস্থাটাকে একটু পাল্টানো যায়, একটু রূপান্তর করা যায়, এই প্রচেষ্টা করতে 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 সেই সেকেন্ড ইয়ারে বসে 6টা প্রবলেমের কথা লিখেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে। আমাদের যে তখনকার শিক্ষা ব্যবস্থা, সেটাকে নিয়েই 6টা প্রবলেমের কথা লিখেছিলাম। সেই এক একটা প্রবলেমে প্রায় গড়ে 5 বছর, 6 বছর, 7 বছর করে লেগে গেছে। এই এক একটা প্রবলেমের কথা ভাবতে, চিন্তান মনন যাকে বলে, সেই নিয়ে কাজ কর্ম করতে করতে তারপরে এখান থেকে বেরিয়ে গ্র্যাজুয়েট করে বোম্বে যাই, সেখানে আমি মিডিয়ার কাজ শিখি, ফিল্ম মেকিং সেই সব শিখি। তারপরে আমেরিকা যাই, সেখানে আরও ভালো করে এইসব শিখি, শিক্ষা নিয়ে শিখি। এইসব করে ফিরে এসে আমাদের দেশের সর্বপ্রথম ই লার্নিং, যেটাকে আপনি ডিজিটাল শিক্ষা বলছেন, সর্বপ্রথম ই লার্নিং কোম্পানি এই কলকাতায় সেক্টর 5-এ শুরু করি। আর শুরু করে খুব রমরমা, প্রচুর ওই ডিজিটাল শিক্ষা যেটাকে বলছেন, সেই সময় 1997 বলছি, আজ থেকে 30 বছর আগে, তখন ইন্টারনেট সবে ঢুকছে। সেই সময় আমি আমেরিকার থেকে পড়াশুনো করে এসে এইখানে সেক্টর 5-এ নতুন করে এই যে ডিজিটাল বলছেন, এই যে ইলেকট্রনিক কমপ্লেক্স তৈরি হচ্ছিল, সেখানে তখন একটা কি দুটো বিল্ডিং, আজকে গেলে দেখবেন ভরে গেছে বিল্ডিংয়ে। সেই সময় আমি এখানে ফিরে আসি, যে এই যে কাঁদিহাটির ছেলেমেয়ে বলছেন, এমনি আমাদের সারা রাজ্যের, সারা রাষ্ট্রের ছেলেমেয়েদের জন্য যদি কিছু করা যায় এই ভেবে, আর এই নিয়েই কাজ। কিন্তু তারপরেও বলছি যে এই ডিজিটাল শিক্ষার ব্যাপারটা চলে এসেছে, আপনাকে নতুন করে কি করবেন, এ তো শিখছে। কিন্তু যেটা ভুলে যাচ্ছি যে আমরা শিক্ষাটাকেই বুঝে উঠতে পারছি না। শিক্ষা ব্যাপারটা কি, পড়াশুনো করাটা আর শিক্ষার মাপদণ্ড থাকবে না, এইটা ভালো করে বুঝুন। কেন? কারণ এই যে ডিজিটাল বললেন, তখন শুধু পড়া নয়, এই যে পড়াশুনো বলতাম, শুনো, এখানে সব কিছু অডিও ভিজুয়াল হয়ে যাচ্ছে। এই যেমন আমরা কথা বলছি, এআই এজেন্ট হয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর দ্বারা রূপান্তরিত হয়ে একজন এজেন্ট। উনি তো ওনাকে গেলে সবিতা মণ্ডল মাননীয়া, তাকে তো খুঁজে পাওয়া যাবে না ওইভাবে, কারণ উনি তো সম্পূর্ণ ডিজিটাল। কিন্তু এআই এর মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে ওনাকে রূপান্তরিত করে আমরা ওই এলাকার সব মানুষের এজেন্ট হিসেবে একটা প্রশ্ন তুলে ধরিয়েছি। তো ওটা তো একটা, এই যে শুনলেন সবিতা মণ্ডল, অডিও ভিজুয়াল, এটা মানে যেমন করে সিনেমা দেখেন, এই দেখেন সেইভাবে। তাহলে উনি তো বাংলায় কথা বলছেন, একটা তুড়ি বাজিয়ে ওনার এই প্রশ্নটাকে 120, 30, 140টা ভাষা এক তুড়ির মধ্যে হয়ে যেতে পারে। তাহলে ভাষা, কোন ভাষায় কে কথা বলছে না বলছে, এগুলো আর গুরুত্ব থাকবে না, নেই, অলরেডি নেই, এগুলোর গুরুত্ব নেই, অডিও ভিজুয়াল। তাই জন্যে আর পড়াশুনো মানে আমি কতটা ভাষা, কোন ভাষাটা কত পড়তে পাচ্ছি, তার গুরুত্বটা কমে যাবে। স্বপ্ন নয় কিন্তু, এটা ভালো করে বুঝুন, গুরুত্ব কমে যাবে মানে গেছে। কারণ সম্ভব হয়ে গেছে যে কোনো মানুষের পক্ষে, সে যদি পড়তেও না জানে, সে তো আজকে পড়াশুনো শেখার মানুষ যে নয়, তারা কি গিয়ে সিনেমা দেখতে পাচ্ছে না? তারা কি গিয়ে একে অন্যের সঙ্গে কথাবার্তা করতে পারছে না? তা তো পারছে। কেন? কারণ আমাদের জ্ঞান অর্জন করা, সিনেমা দেখা, যাই এই টিভি দেখা, সেসবের জন্য তো পড়াশোনা লাগে না। তাহলে সেখান থেকেও মানুষ শেখে, মানুষ টিভি দেখে শিখতো, মানুষ এখন এই ফোনের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে, অডিও ভিজুয়াল মিডিয়াম যেটা রয়েছে, মানে আমরা এই যে সিনেমা যেভাবে দেখি সেইভাবে সব কিছু পেয়ে যাব। তাহলে একটু বুঝে দেখুন যে এই ডিজিটাল শিক্ষা যেটাকে বলছেন, সেটা আপনি যে স্কুল কলেজের দায়রার কথা ভাবছেন, সেইটুকুর মধ্যেই যে শিক্ষা হয় আর তার বাইরে শিক্ষা হয়, তা তো নয়, কোনোদিনই ছিল না।
কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে শিক্ষা দীক্ষা ওই স্কুলে গেলে হবে, তা নয়। স্কুলে গেলে পড়াশোনাটা ভালো করে শেখানো হতো, ছোটবেলার থেকে হাতের লেখা পড়া, রিডিং পড়া, এই ভাষা পড়া ওই ভাষা পড়া, এগুলো হতো। পেরিয়ে গেছে, ওই যুগ পেরিয়ে গেছে। যদি এখনো আপনাকে কেউ বলছে না এই কথাগুলো, তাহলে সেই ভ্রমের মধ্যে থাকবেন না, সেই যুগ পেরিয়ে গেল। যেমন করে এক সময় পালকিতে চেপে যাওয়া হতো এদিক থেকে ওদিক, তারপরে যখন মোটর গাড়ি এলো সব পাল্টে গেল না, আর ওই পালকির যুগ তো নেই। বুঝে দেখুন, আমাদের ছোটবেলায় ঘুঁটে কয়লা দেখেছি, উনুন ঘুঁটে কয়লা চোখের সামনে দেখলাম। আমরা তো পালকি দেখিনি, কিন্তু চোখের সামনে দেখলাম কেমন করে ঘুঁটে কয়লা উদয় হয়ে গিয়ে গ্যাস চলে এলো বাড়িতে বাড়িতে। ঠিক সেই রকম ভাবে যেমন করে এই ফোন চলে এসছে, ক বছর আগে পর্যন্ত এটা ছিল না, যেভাবে চলে এসছে এইরকম ভাবে বুঝতে শিখুন যে আপনাকে আগে শিখতে হবে শিক্ষা, ডিজিটাল শিক্ষার মধ্যে দিয়ে। এই যে ডিজিটালের মধ্যে দিয়ে আপনিও শিখছেন। এই ইলেকশনের এত বড় ক্যাম্পেন শুধুমাত্র ডিজিটাল মাধ্যম দিয়ে করছি, তো ডিজিটাল মাধ্যমে শিক্ষা, ডিজিটাল শিক্ষা নয়। শিক্ষাটা শিক্ষা, শিক্ষা দীক্ষা, শিক্ষার জন্য গুরু দরকার, গুরু কৃপা দরকার, আচার্য তাদের দরকার। তাদের কাজটাও পাল্টে যাচ্ছে। তাদের কাজ শুধু জ্ঞানের ভান্ডার হওয়া নয়, এর মধ্যে সব জ্ঞান এর মধ্যে ভরা আছে। হাত বাড়ালেই জ্ঞান। তাহলে জ্ঞানের ভান্ডার তৈরি হয়ে বসে থাকলে আর গুরু হওয়া যাবে না, আর আচার্য হওয়া যাবে না। তাহলে যারা এইটা বুঝতে পারছেন তাদেরকে বুঝতে হবে কিভাবে। আর এই কারণেই শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে নিবেদন করছি। এই কারণে নয় যে এই যে এতদিন ধরে ট্যাব দেওয়া হচ্ছিল, ফোন দেওয়া হচ্ছিল, এই করা হচ্ছিল, একটা স্কুলের মধ্যে একটুখানি একটা প্রজেক্টর, একটা কম্পিউটার লাগিয়ে দেওয়া, সেসব যুগ গেল। প্রত্যেকের হাতে ফোন, ডিজিটাল মাধ্যমটা এখন প্রত্যেকের কাছে মানে অ্যাভেলেবল, প্রত্যেকের কাছে রয়েছে, চলে এসছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। এর মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু শিখবে। সেই শিক্ষা ব্যবস্থাটাকে, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের মানুষের জীবনের মধ্যে একদম অন্তর্নিহিত করতে হবে। সেই যে বলেছিলাম 6টা প্রবলেমের কথা বলেছিলাম না, তখন একটা প্রবলেম সেই সেকেন্ড ইয়ারে বসে লিখেছিলাম। একটা প্রবলেম লিখেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে নেই। কোথায় বাড়ি ঘর দোর ছেড়ে একটা কলেজে এসে ভর্তি হয়। আমার মা বাবা থাকতেন ধানবাদে, আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা খড়গপুরে। তাহলে এই সব শেখার জন্য সব মা বাবা বাড়ি ঘর দোর ছেড়ে দিয়ে, আর সেই সময় সত্যি মানে ধানবাদ শহরটা প্রত্যেক ধূলিকণার সঙ্গে আমার আত্মীয়তা, ছাড়তে এত ব্যথা হচ্ছিল, কিন্তু ছেড়ে চলে আসতে হলো। এসছি, ভালো হয়েছে, কোনোদিন এখন আর দুঃখ নেই। দুনিয়া দেখলাম, নাহলে কুঁয়োর ব্যাং হয়ে থেকে যেতাম। কোনো খারাপ হয়নি, সে নিয়ে কোনো আমার মানে এরকম কিছু নেই যে সেই নিয়ে কান্নাকাটি করছি। কিন্তু এই যে চলে আসতে হলো এখন, আর সেই ব্যাপারটা নয়। যেখানে ঘুরছেন, বাড়ির থেকে ঘুরছেন, যেখানে যাচ্ছেন, সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি মানুষের হাতে হাতে তার সঙ্গে চলবে। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেককে বুঝতে হবে যে তার ওই গণ্ডিটার মধ্যে ফেঁসে থাকলে চলবে না। কি করে আমি বেরিয়ে গিয়ে একদম শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হবে যে প্রত্যেক ছেলে মেয়ের জীবনের মধ্যে অন্তর্নিহিত হয়ে যাওয়া, একদম একাগ্র হয়ে যাওয়া তার সঙ্গে। তাহলে সেই যে প্রবলেমটার কথা লিখেছিলাম যে আমাদের শিক্ষা ব্যাপারটা আমি একটা ক্যাম্পাসের মধ্যে শুধু থাকবো, সেটা তো আর নয়, তার দরকার নেই। কবিগুরু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি নতুন করে, আমাদের যখন তক্ষশিলা নালন্দা সেই সব তো আর ছিল না। তাহলে যখন দেশ স্বাধীন হচ্ছিল নতুন করে বিশ্বভারতী, মানে দেশ স্বাধীন হওয়ার আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কবিগুরুকে দায়িত্ব দেওয়া হলো, উনি করলেন। কিন্তু সেই শান্তিনিকেতনে গিয়ে দেখুন, আজকে গিয়ে দেখবেন যে সেই শান্তিনিকেতন কবিগুরু যেভাবে করে দিয়ে গেছিলেন, আজকে তার জরাজীর্ণ রূপে বোধহয় যারা শুনছেন, শান্তিনিকেতনের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তারা আমাকে তো বোধহয় ছেড়ে কথা কইবেন না এই কথাটা বলার জন্যে, কিন্তু সত্যকে সত্য বলে মেনে নিতে হবে। আজকে সেই শান্তিনিকেতন বিশ্বভারতী, সেখানে যদি কবিগুরু কোনো রকমে আনা হয় তাকে, তিনি যদি আসেন, আর আমি একদম দৃঢ় হয়ে বলছি এটা, যে তিনি এসেছেন, আমি যখন কবিগুরু হয়ে ওনার আত্মায়
একাত্ম হয়ে যখন ওখানে পদার্পণ করেছি, তখন আমার চোখে কান্না এসছে। না, এখন ওই যে জায়গাটা রয়েছে সেখানে তো আমি কবিগুরু কি ওখানে আজকে বিশ্ববিদ্যালয় যে বিশ্বভারতী স্থাপন করতেন, আজকে ওখানটা যে অবস্থায় রয়েছে সেখানে ফিরে গেলে এক সময় নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের ছোটবেলাও গেছি পৌষ মেলা, আমার মা বাবা দুজনেই প্রফেসর ছিলেন, তো এক শিক্ষা জগতের মধ্যেই বড় হয়েছি। মায়ের কলেজ থেকে মা মেয়েদের কলেজে পড়াতেন, তো ছাত্রীদের নিয়ে যাচ্ছিলেন, আমরা খুব ছোট, আমাদের নিয়ে গেছিলেন সেই শান্তিনিকেতনে পৌষ মেলার সেই রূপ, সেই এখনো মনে ধরে আছে। কিন্তু কদিন আগেই সেখানে গেলাম, দেখলাম সব কিছু পাল্টে গেছে, আর কিছুই নেই। কেন নেই? কারণ তার রেলিভেন্সটা চলে গেছে, তার যে দরকারটা ছিল সেটাই আস্তে আস্তে চলে যাচ্ছে, আরও হবে। তাই জন্য এখন কি দরকার, যে প্রত্যেক শান্তিনিকেতনকে একটা জায়গায় সেন্ট্রালাইজড, এক জায়গায় নয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় শান্তিনিকেতন হবে। এই যে দেখুন কথা বলছি, একটা ভিডিও, তার মধ্যে একদম খেয়াল করে কালকেই আজকে এখানে শুটিংটা করবে, তাই জন্যে দীপায়ন, অরূপ, যারা এই ক্যামেরার পেছনে রয়েছে, যারা ব্যবস্থাগুলো করছে, তাদেরকে নিয়ে বাজার থেকে কটা শাক তুলে নিয়ে এলাম, কারণ এটা এমনি একটা রুমের মধ্যে বসে শুটিং হবে, তো কটা শাক তুলে নিয়ে এসে এখানে সাজিয়ে রাখা হলো শুটিং শুরু করার আগে, যে এই ফ্রেমটার মধ্যে একটু শান্তিনিকেতন, একটু প্রকৃতি, এইটা চলে আসুক। তো শান্তিনিকেতনকে আমাদের প্রত্যেক ফ্রেমের মধ্যে ঢুকতে হবে, ওই এক জায়গায় করে রাখলে হবে না। ডিজিটাল মানে তাই, ডিজিটাল শিক্ষা মানে এনি টাইম এনিওয়্যার, সর্বক্ষণ সর্বত্র, যেখানে আছি সেখানেই আমার স্কুল, সেখানেই আমার কলেজ, সেখানেই আমার শিক্ষার ব্যবস্থা। কোনো আলাদা করে শিক্ষা ব্যবস্থা পেতে হবে তা নয়। হ্যাঁ, কখনো আমি যাব এমনি একটা ক্যাম্পাস, নিশ্চয়ই সব রকম ক্যাম্পাস থাকবে, ছোট বড়, বিরাট বড়, সব রকম ক্যাম্পাসও থাকবে। সেই ক্যাম্পাসগুলো অপরূপ সুন্দর, প্রাকৃতিক, তার মধ্যে মানুষ সবজি খেতে সবজি করছে, চাষ হচ্ছে, বাস হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সব কিছু হচ্ছে। শুধু বসে বসে ল্যাবরেটরিতে চারটে জিনিস করছি শুধু তাই নয়, মানুষের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে যেন একটা একটা মাইক্রো ওয়ার্ল্ড, মানে একটা ছোট জগৎ, বাইরের যে জগৎটার মধ্যে আমরা বেঁচে থাকি সেই ছোট জগৎটাই যেন সেখানে চলছে। জগতে যা যা দেখি সব কিছু সেখানেই চলছেই তো, চলেই তো। এই যে আমি ধরুন আইআইটির কথা বললাম, যে শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটির ক্যাম্পাসে যদি আজকে যান, 25,000 মানুষ সেখানে বসবাস করছেন, থাকছেন, স্টুডেন্টরা হস্টেলে থাকছে, খাচ্ছে প্রত্যেক দিন, তাহলে সেখানে তো 25,000 লোকের একটা কটা গ্রাম চিন্তা করে দেখুন, একটা 25,000 জন থাকছে, মানে একটা ছোটখাটো শহর। একটা গ্রামে তো 600-700-1000 এরকম পরিবার, খুব ভালো বড় গ্রাম। তো সেইখানে 25,000 জনের, তাহলে সেই যে একটা মাইক্রোকজম আমরা বলি, একটা ছোট্ট জগৎ, এই ছোট্ট জগৎটার মধ্যে তো সব কিছু রয়েছে। এই সব কাজগুলো সুন্দর করে হচ্ছে ডিজিটাল মাধ্যমে। মানুষ যে যেখানে আছে ছোটবেলার থেকে, এবার আপনার প্রশ্নের একদম একদম এতক্ষণ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাইরের উত্তরগুলো দিচ্ছিলাম, কিন্তু একদম ফোকাসড উত্তরে এবারে চলে আসছি। ছেলেমেয়েরা যখন থেকে জন্ম হয়নি, মায়ের পেটে রয়েছে, তখন থেকে তার মা গর্ভাধান সংস্কার, আমাদের 16 সংস্কারের পরম্পরা আছে, তার মধ্যে 3টে সংস্কার গর্ভাবস্থায় থাকতে থাকতে হয়ে যায়। গর্ভাধান সংস্কার থেকে অন্ত্যেষ্টি, এই 16 সংস্কারের মধ্যে ঋষিমুনিরা বেঁধে দিয়েছিলেন। এটা কোনো হিন্দুত্বের প্রচার নয়, তার আগে বলে দিই, যারা শুনে মনে করছেন ও এই বোধহয় চলে এসছে হিন্দুত্ববাদী, হিন্দুত্ব ঠেলবার জন্য, তা নয়। কিন্তু আমাদের ঋষিমুনিরা এই সভ্যতায়, যে রাষ্ট্রে আমরা বড় হয়েছি, যে রাষ্ট্রের আকর্ষণে সারা বিশ্ব থেকে লোকজন এখানে এসেছিলেন, সারা এই হিউনসাং হোং, সেই যিনি আমাদের এই ভারতবর্ষে আসার আশা নিয়ে বেরিয়েছিলেন, আপনারা জানেন হয়তো অনেকে, কিন্তু অনেকেই হয়তো জানেন না, যে আজকে যে আমেরিকা বলছি, যেখান থেকে সেই ডিজিটাল শিক্ষা টিক্ষা সব দীক্ষা নিয়ে আমরা চলে এসেছি, আর সেটাকে মনে করছি ওই শিক্ষা পেয়ে গেলে বোধহয় অনেক কিছু হয়ে যাবে। কিন্তু সেই আমেরিকা ছিল না, আজকের আমেরিকা ছিল না। কিন্তু সেই সময় আমাদের এই দেশ ভারত এত আকর্ষণীয় এক দেশ ছিল, যে সারা বিশ্ব থেকে মানুষ চেষ্টা করতো কি করে একবার এই দেশটাতে আসবো। আর সেই রকম ভাবে স্পেন থেকে পাড়ি দিয়েছিলেন
কলম্বাস বলে এক নাবিক এখানে আসার জন্য। ভুল করে এক দ্বীপ, সেই দ্বীপটাকে দেখে আমেরিকা, সেইটাকে দেখে মনে করলেন এটাই সেই দেশ। সেখানে রেড ইন্ডিয়ান বলা হতো, তারা থাকতেন, তারা সবাই ওরকম সাদা চামড়ার নয়। তো তাদেরকে দেখে মনে করলেন বোধহয় এসে গেছি, সেখানেই থেমে গেলেন। সেইটাই আস্তে আস্তে আজকে আমেরিকা হয়ে গেছে। ভুল করে এখানে আসতে গিয়ে ওখানে থেমে গেছিলেন। আর সেই দেশের, সেই রাষ্ট্রের, সেই রাজ্যের মানব আজকে কোথা থেকে ভাড়া করা, খুঁজে পাওয়া, পড়ে পাওয়া ডিজিটাল শিক্ষা নিয়ে মাতোয়ারা হয়ে যাচ্ছি। এই নিয়ে দুঃখ দেখুন। তো তাই জন্য বলছি যে আমাদের যে সংস্কার আছে, মানে গর্ভাবস্থার যখন বাচ্চা সবে যেদিন গর্ভে সে পদার্পণ করলো, ধরে নেওয়া যাক, গর্ভাধান সংস্কার বলা হয়, সেই সংস্কার আমরা ভুলে যাচ্ছিলাম। কিন্তু আমার স্বপ্ন ডিজিটাল শিক্ষার মধ্যে দিয়ে মানুষ, প্রত্যেক মা বাবা শিখবেন। যখন আমি বাচ্চাকে গর্ভে ধারণ করছি সেই দিন আমি কি শিখব? বাচ্চাকে গর্ভে ধারণ করার দিন, সেই দিন আমার মানবিক অবস্থা কি হবে? আমি সেদিন কোন সংস্কার নিয়ে দিনটা কাটাবো? এই সব শিক্ষা ঋষিমুনিরা আমাদের জন্য ছেড়ে দিয়ে গেছেন, আমরা ভুলে গেছি এগুলো রয়েছে। তাহলে এই গর্ভাধান সংস্কার শিখবে মানুষ ডিজিটাল শিক্ষার মধ্যে দিয়ে। যতদিনে সে 9 মাসে পেটের মধ্যে থেকে বেরিয়ে আসছে, তার জন্য 3টে বিরাট সংস্কারের ব্যবস্থা ছিল, ভুলে গেছি আমরা। সবিতাদিও বোধহয় তাকেও কেউ বলছেন না আজকে। তবে সবিতাদি এআই এজেন্ট, উনি দেবেন গর্ভাধান সংস্কার, ওনাকে জিজ্ঞেস করবেন আপনি, উনি সাঁই করে সব বলে দেবেন ওর সম্বন্ধে। 16টা সংস্কার আছে বললাম না, গর্ভাধান থেকে অন্ত্যেষ্টি অবধি, সেই সব সম্বন্ধে সবিতাদি নিজেই বলে দেবেন। কারণ উনি তো এআই এজেন্ট, উনি সব জানেন, সব জানতা, সব ঋষি, সব সাম্রাজ্য, সব সম্প্রদায়, সব পন্থ, যেখানে যা লেখা হয়েছে সব কিছু তার এআই এর মধ্যে দিয়ে তাদেরকে জ্ঞানস্থ করে দেওয়া হয়েছে, এই এআই এজেন্টদের। তো তিনি জানেন, তিনি আপনাদের হয়ে প্রশ্নটা তুলছেন বলে। তো এই ডিজিটাল শিক্ষার মাধ্যমে আমি এই স্বপ্ন দেখি যে যখন থেকে মানব হিসেবে আমরা গর্ভে আসলাম, তখন থেকে তার আগেই শিক্ষা শুরু হয়ে গেল। আমি সেই সংস্কারের মধ্যে দিয়ে আমার গর্ভে অন্তর্নিহিত হলাম আর কি। তারপরে ওই 9 মাস যে পেটে রয়েছি, সেই সময় মা বাবা তারা কিভাবে নিজেদের সময়টা কাটাচ্ছেন, সেই সব শিক্ষা এর মধ্যে দিয়ে, ডিজিটালের মধ্যে দিয়ে, এইটুকুর মধ্যে দিয়ে। তার জন্য কোনো আলাদা স্কুল কলেজ খুলে পেরে উঠবো না আমরা, কিন্তু এর মধ্যে দিয়ে 5 বছরের মধ্যে একদম পণ করে বলছি, এই যে 5 বছরের যে সুযোগ দিচ্ছেন তার মধ্যেই হয়ে যাবে। কোনো আলাদা করে এই সংস্কার শেখানোর জন্যে কোনো নতুন করে স্কুল কলেজ ক্লাস টিচার ট্রেনিং, তার নীতি দুর্নীতি, এই সব কোনো কিছু ঝামেলার মধ্যে পড়তেই হবে না। এই হলো ডিজিটাল শিক্ষার মজা। এই সবকে ডিসরাপ্ট কথাটা ইংরেজি শব্দ আবার বললাম, একটা বিঘ্ন ঘটিয়ে এখন যেভাবে চলছে তার মধ্যে একটা রূপান্তরিত করে দেওয়া হবে। আর সেটা কিভাবে করতে হয় সেটা তারই সাধনা 40 বছর ধরে করেছি। তাই জন্য আপনাদের কাছে আজকে নতজানু হয়ে একদম মাথা নিচু করে নিজেকে নিবেদন করছি। একদিকে সেই সাধনা করে একদম কনফিডেন্ট যে করতে পারবো, অন্যদিকে সম্পূর্ণভাবে হিউমিলিটি, যাকে বলে বিনয়ের সঙ্গে, বিদ্যা দদতি বিনয়ম বলা হয়, তো সেই বিনয়ের সঙ্গে আপনাদের বলছি, নিজেকে নিবেদন করছি। তাহলে স্বপ্নটাই যে গর্ভাবস্থার থেকে মা বাবা শিখবে কি করে, এটার জন্য তো কোনো টিচার আজকে নেই। 5 বছরের মধ্যে আমি কিছুতেই হাজার টিচার এইসবের তৈরি করার পেরে উঠবো না, কিন্তু এই ডিজিটালের মাধ্যমেই পারবো, এটাই বলছি। তো এর মধ্যে দিয়ে তারপরে বাচ্চার জন্ম হবে, জন্মর পরে প্রত্যেকটা সে ধাপে 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 যেভাবে এগোয়, সেইভাবে এগোতে প্রত্যেকটা, এই যে 16 সংস্কার বলছি তার মধ্যে সবই ছিল। সেই সময় যখন ছিল তখন বলা হতো, তার মধ্যে যেমন আপনারা জানেন হয়তো অনেকে, অন্নপ্রাশন, আমরা জানি না অন্নপ্রাশন হয়। এই অন্নপ্রাশনটা কিন্তু একটা সংস্কার, প্রথমবার যখন একটি বাচ্চা সলিড ফুড খেলো, খাবার খেলো, একটা অন্ন
প্রথমবার খেলো জীবনে, এটা তো একটা বড় ব্যাপার। এটা হুট করে খাইয়ে দিলাম একদিন কোনো কিছু, এই চল ওখানে গিয়ে একটা আজকে এই সুইগিতে অর্ডার করে দিলাম, সেখান থেকে চলে এলো, না 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 না, এটা একটা সংস্কার, এটা একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব, একটা উদযাপন করবো আমরা ওই দিনটা। ওই বাচ্চা প্রথম খাবার খাচ্ছি, ওই অন্নপ্রাশন কিভাবে হয় ভুলে গেছি আমরা। ওই দুটো কার্ড ছাপিয়ে দিলাম, চলে এলো, লোকে এলো, দুটো পুরুত ডাকলাম, সে একটু পুজো করলো, এই করলো না, এই নয়। অন্নপ্রাশন 16 সংস্কারের মধ্যে একটা সংস্কার। সেইভাবেই বেদারম্ভ ছিল যখন একটা বয়স, যখন সে প্রথম পড়াশুনো করা শুরু করবে। পড়াশুনো, তার আগে তো পড়াশুনোর দরকার নেই। কেন বাচ্চাদের ছোটবেলা সেই 3 বছর হয়নি, জন্ম থেকেই ভাবছি কোন স্কুলে দেবো, জন্ম হলো তখন গিয়ে একটা কোথাও ভর্তি করে দিলাম, কদিনের মধ্যেই সে হাঁটতে শেখেনি, কিছু শেখেনি, প্লে স্কুলে চলে গেল, আর সেই প্লে স্কুলের ব্যাপার চলে এলো। এই সব ভাড়া করা বিদ্যে আমাদের পশ্চিম থেকে এসছে। নিশ্চয়ই তার মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো আমি জানি, আর সেগুলোকে আমরা একদম আঁকড়ে ধরে নিয়ে নেব। মন্টেসরি ট্রেনিং বলা হয়, তার মধ্যে অনেক, প্লে স্কুল, তার মধ্যে অনেক ভালো কিছু আছে, সেগুলোকে নেব। কিন্তু আমাদের যেগুলো আমরা ফেলে দিয়েছি সেগুলোকেও নিয়ে আসতে হবে। তাহলে বাচ্চারা 6-7 বছর বয়স অবধি পড়াশুনো, অক্ষর শেখার কোনো দরকারই নেই, এটা ভ্রম চলে এসছে। আর এই ভ্রমগুলো শিক্ষামন্ত্রী যদি আমাকে না করেন, কিছু করে উঠতে পারবো না। কারণ এইগুলো আপনাদের ডিমান্ড, আপনাদের দাবি হতে হবে। এগুলো আমি ওপর থেকে বাইরে থেকে যতই ভাষণবাজি করি, বলি, কিছুতেই কিছু হবে না। কিন্তু এইসব বলে যদি আপনি, যখন এগুলো বলে করছি, আর এইসব বলে শুনে যদি আমাকে ভোটটা দিয়ে শিক্ষামন্ত্রী 5 বছরের জন্য, শুধু একটা টার্মের জন্য করতে সাহায্য করেন আপনারা, তাহলে কি করব সেটাই বলছি, স্বপ্নটার কথাই বলছি। 6-7 বছর বয়স অবধি কোনো পড়াশুনো, অক্ষর জ্ঞানের দরকার নেই। আর ভালো, আর যদি কেউ এটাতে আমার সঙ্গে ডিবেট করতে চান, চলে আসুন। ভালো ভালো শিক্ষা সম্বন্ধে যত বিজ্ঞান আসুন, শিক্ষা নিয়ে যা অধ্যয়ন করেছেন যারা, যত রিসার্চ হয়েছে, তারাই বলছেন যে এটা ভুল হয়ে গেছে। এই যে 6-7 বছরের আগে অক্ষর বিজ্ঞান, ওয়ার্ল্ড অফ স্কুল বলে সারা বিশ্বের সব থেকে যে একটা খুব যারা সারা বিশ্বের কথা বলছি, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যেখানে সব থেকে ইউরোপ, সেখানকার সব থেকে কৃতি বাচ্চারা, তাদেরকে যে স্কুলে পাঠানো হয় সেই স্কুলের নাম ওয়ার্ল্ড অফ স্কুল। তার নিয়মই হচ্ছে যে 6-7 বছর হবার আগে কোনো অক্ষর জ্ঞান দেয় না। আচ্ছা, এটা 100-150 বছর আগে একটু প্রবলেম হয়ে গেছিল, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হয়েছিল তার মধ্যে খুব দরকার ছিল পড়াশুনো, লেখাপড়া, এইগুলো। এখন সেটা পাল্টে গেল, যুগটা পাল্টে গেল। তো আমার স্বপ্ন হচ্ছে 6-7 বছর বয়স অবধি বাচ্চাকে জোর করে ওই পড়াশুনো শেখানো। বেদারম্ভ তার সে শুরু হয়, সেটা একটা 16 সংস্কারের মধ্যে একটা সংস্কার ছিল, বাঁধা ছিল। তার মধ্যে এটা তখন বেদারম্ভ, কারণ বেদই ছিল, সব শিক্ষার মূলে ছিল বেদ। এখন সেই বেদ তো আর থেমে নেই, সেই বেদের বাইরে কত কিছু বেরিয়ে এসছে। তাহলে এখন ওই 6-7 বছরের পরে বেদারম্ভ নাম বলছি, কিন্তু সেই দেওয়া হবে। তারপরে মনে আছে যখন সেই পইতে হয়, এখন আমরা মনে করি বামুনদের শুধু পইতে হয়, এই পইতে তো নয়, উপনয়ন। আর উপনয়নের পরে আসে একটা সমাবর্তন, যখন পড়াশুনো শেষ হচ্ছে, তারপরে সেই সময় ওই যে উপনয়ন অবস্থায় যখন মানুষ ব্রহ্মচর্য পালন করার কথা। আমি বলে দিচ্ছি, আমাকে যখন কলেজে গেছি, কেন মনে হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ভ্রষ্ট? আপনারা প্রত্যেকে আজকে এত স্বপ্ন নিয়ে নিজের ছেলে মেয়েদের কলেজে পাঠাবেন, স্কুলে পাঠাচ্ছেন, সব সময় চিন্তা, সেখানে গিয়ে বকে যাবে না তো, সেখানে গিয়ে সিগারেট খেতে শিখবে না তো, সেখানে গিয়ে মদ খেতে শিখবে না তো? তাই তো হচ্ছে, সিগারেট মদ তো কম। বেশিরভাগ স্কুল কলেজে গিয়ে মা বাবার সব থেকে বড় চিন্তা, আচ্ছা কে হত্যা হয়ে গেল, আত্মহত্যা করলো না মারা পড়লো, সে কথা তো বলছি না, কিন্তু সিগারেট, মদ, আর তার থেকে এগিয়ে গিয়ে ড্রাগ, এই চিন্তা প্রত্যেক মা বাবার মধ্যে ঢুকে রয়েছে। তো এইখানে ডিজিটাল এসে তার থেকে কি করে বাঁচাবে শুধু? তো তাই জন্য বলছি, ধর্মের শিক্ষা ডিজিটালের মাধ্যমে। ধর্ম আবার বললাম, ধর্ম এই ধর্ম, ওই ধর্ম, সেই ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, শুধু ওইটুকু নয়। ধর্ম ধর্মপরায়ণ হবার, অধর্ম থেকে দূরে থাকার,
অধর্মকে প্রতিবাদ করার, অধর্মকে পরাস্ত করার যে শিক্ষা, সেই শিক্ষা শিখবে মানুষ, প্রত্যেক বাচ্চা সেই শিক্ষায় দীক্ষিত হয়ে। আর দীক্ষা মানে আমি বসে বসে কোনো শিক্ষামন্ত্রী হয়ে দীক্ষা দিয়ে বেড়াবো তা নয়। শিক্ষা দীক্ষা একটা কথা আমাদের। তো সেইভাবে যখন সমাবর্তন হবে, সেই তার মধ্যে দিয়ে সে ব্রহ্মচর্য শিখবে। মানে একটা জীবনের অবস্থা, যখন যে অবস্থায় আমি প্রধানত যখন আমি নিজেকে ভরপুর করছি বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে নিজেকে আরো, সেই সময় ব্রহ্মচর্য পালন করা। আর সত্যিই তো সেই ব্যবস্থাই তো করা ছিল। মা বাবা হিসেবে আপনারাও তাই চান, কিন্তু পারেন আজকে। আজকে আপনার বালক বালিকারা ডিজিটাল শিক্ষা যে বলছেন, এই ডিজিটালের মাধ্যমে যখন বাদ যাচ্ছে, তারা কি ব্রহ্মচর্য পালন করছে স্কুলে কলেজে গিয়ে? আপনার মনে হয় না সেই দিকে এগোচ্ছে? না সেই চেতনা তাদের মধ্যে কেউ দিচ্ছে? আর ব্রহ্মচর্য পালন করা মানে যদি এই ভ্রান্তি ভেবে থাকেন যে ব্রহ্মচারী হয়ে সে সন্ন্যাসী হয়ে ওই ভয়, না 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 না, এই ব্যবস্থা ছিল না। কারণ 13 নম্বর যে 16টার মধ্যে 13 নম্বর যে সংস্কারটার নামই ছিল বিবাহ, তারপরে আসতো গৃহস্থ আশ্রম। তো বিবাহ, গৃহস্থ আশ্রম, এই সব ব্যাপারটা তো শিক্ষার মধ্যে। আমরা গৃহস্থ আশ্রম পালন করব কি করে? আজকেও তো এটাই হচ্ছে যে কাউকে আমি আমার জীবনে না হলেও 2000-এর ওপর ইন্টারভিউ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, যতদিন নিজের ব্যবসায়ী হিসেবে বা অন্টারপ্রেনার হিসেবে নিজের জীবনযাপন করেছি। তার জন্য না হলেও 2000 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গেলে ধরে নিন 20,000 লোককে ইন্টারভিউ করতে হয়, সিলেকশন প্রসেস। তাহলে আমার এই 40 বছরের জীবনের মধ্যে, বলছি 40 বছর কেন, 30 বছরের মধ্যে, 40 বছর তো কলেজে ছিলাম সেইটা নিতে হচ্ছিল, এই 30 বছরের জীবনের মধ্যে আমি না হলেও 20,000 লোকের সঙ্গে, মানে যুবক যুবতী, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের যাতে কেরিয়ারে একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য যে সিলেকশন প্রসেস, তার মধ্যে দিয়ে গেছি, আমার সাধনার একটা অঙ্গ। এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে সত্যি এরপরে তাদের মধ্যে, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের জীবনের যে আশা, যারা যে করতে চায়, সেই সব দেখার পরে বুঝেছি প্রত্যেকে আসে এই ভেবে যে আমি এখানে এটা চাকরির জন্য যে আবেদন করে তারা, তাই কথা অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে বুঝলেন তো, তাই তো তারা আবেদন করেছেন যে একটা চাকরি পাবে বলে এসছে। তাদের মানে পরীক্ষা নিরীক্ষা বুঝে সুঝে নিয়ে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, এই গল্পটা বলছি। তাহলে তার মধ্যে দিয়ে বুঝেছি প্রত্যেকেই আসেন যে এই চাকরিটা কেন করবে ভাই? না, চাকরি করে যাই হবে সংসার চলবে, মানে গৃহস্থ আশ্রমের পালন করবে। কিন্তু চিন্তা করে দেখুন কজন মানুষ চাকরির এই চাপের মধ্যে দিয়ে বেরিয়ে গৃহস্থ আশ্রমের সঠিকভাবে পালন করতে পারছে? কজন মানুষ পড়াশুনো যারা শিখে ভালো ভালো জায়গায় বসে রয়েছে, নিজের মা বাবাকে পর্যন্ত দেখার সুযোগই পাচ্ছেন না? এই তো ব্যবস্থা বানিয়ে রেখেছি আমরা। পরিবর্তন তো লাগবে। পরিবর্তন শুধু একজন নেতাকে তার বিরুদ্ধে বলে এই নেতাকে পরিবর্তন করে দাও বললেই সব পরিবর্তন হয়ে যাবে, হয়নি তো, হবে না। পরিবর্তন করতে গেলে আপনাদের চাহিদাগুলোর পরিবর্তন করতে হবে, আপনাদের দাবিগুলো পরিবর্তন করতে হবে। তারই জন্য এই সুযোগ নিয়ে এই যে প্রশ্নটা উঠে এসছে তার উত্তর দেবার চেষ্টা করছি, যাতে আবার ভোটে জেতান কি না জেতান সে তো আপনাদের হাতে, জনতা জনার্দন। কিন্তু এই কথাটা যদি 10 জন শোনেন, তারা যদি জেগে ওঠেন, তাহলেই অনেকটা কাজ হবে। জেগে উঠে কি বলবেন? যে আমরা যেটা চাইছি, যেটা দাবি করছি, সেটাই তো ভুল, এটা করে তো হচ্ছে না, এই শিক্ষা ব্যবস্থাটা দিয়ে তো কাজ হচ্ছে না। সারা বিশ্বে আজকে যুদ্ধের সম্মুখীন আমরা তো তবুও এইখানে মনে করছি যে তবুও বোমা টোমা পড়ছে না। কিন্তু এই ডিজিটাল শিক্ষা যে বলছেন, শিখে আছে, প্রত্যেকে খুললেই দেখতে পাচ্ছে কোথায় বোমা পড়ছে, কবে বোমা পড়লো, কি হলো না হলো। তো ওটা তো শিখে যাচ্ছি না আমরা। তার জন্য তো কোনো স্কুল কলেজ সিলেবাস কিছুই লাগছে না। IPL-এ কি হলো না হলো সবাই জানে। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, তাদের কি স্ট্যাটিস্টিক্স কি না সবাই জানে। শিক্ষাই তো, জ্ঞানই তো ওটাও এক প্রকারের। সেটা কি করে শিখে যায় মানুষ? একটু ভেবে দেখুন।
যারা মনে করছিলেন শুধু দার্শনিক ফেনাচ্ছি আজে বাজে, বাইরে অনেক ফেনিয়ে একটা সহজ প্রশ্নকে এত বড় ফেনিয়ে জবাব দিচ্ছে, একটু ভেবে দেখুন আপনার ছেলেমেয়েরা, আপনি নিজে যে এখানে কাজ করতে যান সেখানে আপনার কর্মস্থান থেকে চায় যে আপনি অনেক কিছু শিখুন, আপনি নিজে চান অনেক কিছু শেখা হয়ে গেলে আপনার কর্মস্থান যেখানে সেখানে আপনার প্রগতি হবে, সেখানে আপনি প্রমোশন পাবেন, এগোবেন, তার জন্য ট্রেনিং হয়, নানা জিনিস শেখার ব্যবস্থা আছে। কতটা শিখেন? তার বাইরে কত কিছু আপনি শিখে যান, যার জন্য কোনো সিলেবাস নেই, কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই শিখে নিই পাড়ায় কে কি করছে না করছে, সারা রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে, খেলায়, ক্রিকেটে, বলিউডে, ফুটবলে, এগুলো তো কোনো সিলেবাসের বাইরে। তাও মানুষ এই সব এত জ্ঞান অর্জন করছে কি করে? তাহলে শুধুমাত্র যে মনে করছেন যেটা পড়াশুনো তার মধ্যে দিয়েই মানুষ শেখে তা নয়। আর এই ডিজিটালের মাধ্যমে যেটা শেখা উচিত, যেটা যার যে ধর্ম, মানে যে দারুণ ফুটবলার হবে সেও কিন্তু আজকে ডিজিটালের ব্যবহার করেই ফুটবলার হবে, আর যে দারুণ ভালো ধরুন মৌলবী হবে সেও এই ডিজিটাল ব্যবহার করেই হবে। সে ওই মাদ্রাসায় গিয়ে শিখে হবে তা নয়, বা সে একটা স্কুলে গিয়ে তবেই সেখান থেকে এরপরে আর ক বছরের মধ্যে একটা স্কুলে গিয়ে তবেই সে দারুণ বড় গবেষণাগার হবে, মানে গবেষণা করতে শিখবে, সায়েন্টিস্ট হবে, বৈজ্ঞানিক হবে, না ইতিহাসের না রচনা লিখবে। এই সব ব্যবস্থাটা ধুয়ে মুছে বদলে যাচ্ছে। এটাই আপনার প্রশ্নের মূলভূত উত্তর। কিন্তু তাহলে আমার স্বপ্ন, আবার ঘুরে ফিরে বলছি, যে ডিজিটালটা মাধ্যম, এই মাধ্যমটা আমি অত্যন্ত ভালো বুঝি। আজকে চ্যালেঞ্জ দিয়ে দাঁড় করিয়ে দিন, আপনি সারা দেশের মধ্যে আর সারা বিশ্বের মধ্যে লোক এনে নিয়ে আমার সামনে দাঁড় করুন, আর আমরা কথা বলবো, তার আপনারা শুনুন, তারপরে বিচার করবেন এই ডিজিটাল মাধ্যমটা আমি বুঝি কি বুঝি না। 40 বছর এটা নিয়ে যেভাবে সাধনা করেছি, দেশে বিদেশে, পড়াশোনার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে আমি একদম বিনা দ্বিধায় এই কথা বলতে পারি যে আজকে সারা বিশ্বে খুব কম লোক পাবেন যারা এই ডিজিটাল মাধ্যমটা আর ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে কি করে শিক্ষা ব্যাপারটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটা বুঝি শুধু নয়, হাতে কলমে সেই কাজই করেছি। কিন্তু স্বপ্নটা হচ্ছে যে ডিজিটাল, সেইটাকে ডিজিটাল শিক্ষা বলে একটা 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 মানে শব্দাবলী বানিয়ে দেওয়া নয়। স্বপ্নটা হচ্ছে এই ডিজিটাল মাধ্যম যেটা অবশ্যম্ভাবী ঢুকে গেছে, সবার কাছে আছে, আপনি চান, আমি চান, আমি স্বপ্ন দেখি না দেখি, আসবে, এসে গেছে, তার মাধ্যমেই আপনার ছেলেমেয়েরা, কান্দিহাটির বাচ্চা বালক সবাই, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, দিদি, মোদি, ট্রাম্প, হ্যান ত্যান সবই তো শিখছে। ম্যারাডোনা, রোনাল্ডো, মেসি শিখছে নাকি তারা? কোথায় তাদের সিলেবাস? কোন সিলেবাসে এগুলো পড়ানো হয়? জিজ্ঞেস করুন, ওইগুলো শিখে গেছে। সিলেবাসের পড়া জিজ্ঞেস করুন, বলতে পারবে না। কেন? কারণ ডিজিটাল মাধ্যমটা ব্যবহার করে তারা ওই জিনিসটা শিখিয়েছে। আমাদের স্কুল কলেজে শিক্ষামন্ত্রী হিসেবে আমি যত স্কুল কলেজ আছে, সেই স্কুল কলেজ যত শিক্ষাবিদরা রয়েছেন, যত শিক্ষকরা রয়েছেন, তাদের সবাইকে এই প্রেরণা, এই নেতৃত্ব, এই 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 সেবা নিয়ে আসবো, যে তারা সবাই যেন এই মাধ্যমটাকে বুঝে যান, আর এই মাধ্যমের মধ্যে দিয়ে কিভাবে ব্যবহার করে যেভাবে সবাই অন্য অনেক কিছু শিখে যাচ্ছে, সেইভাবেই যেগুলো জরুরি সেই জিনিসগুলো যাতে শেখাতে পারেন। এটাই আমার স্বপ্ন, আর এই স্বপ্ন সফল হবে। গল্প হলেও জানেন সত্যি হতে পারে, তবে জাগতে হবে, আর জাগার জন্যে